বিজেপির জন্য বড় ধাক্কা, কংগ্রেসে মিশছে শরদ পাওয়ারের এনসিপি। ইন্ডিয়া জোটে কি নতুন সমীকরণের আভাস? মহারাষ্ট্রের রাজনীতিতে কি আসতে চলেছে ভূমিকম্প? শরদ পাওয়ারের এনসিপি কি কংগ্রেসে মিশে যাবে এবার? রাহুল গান্ধী কি এমন একটি রাজনৈতিক চাল চালতে চলেছেন যা আগামী কয়েক বছরের জন্য বিজেপির হিসেব নিকেশ বদলে দিতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সম্ভাব্য একীভূতকরণ কি শুধুই রাজনৈতিক সমঝোতা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কৌশল? কেন শরদ পাওয়ারের নাম আবার জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে? কেন কংগ্রেসের সঙ্গে তার ঘনিষ্ঠতার আলোচনা নতুন করে শুরু হয়েছে? এবং এই সমীকরণ বাস্তব হলে মহারাষ্ট্র থেকে দিল্লি পর্যন্ত রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আলোচনায় আমি শতরূপা। ভারতের রাজনীতিতে কিছু নেতা আছেন যাদের শুধু একজন রাজনীতিবিদ বললে কম হবে। বলা যায় শরদ পাওয়ার সেই তালিকায় অন্যতম নাম। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি মহারাষ্ট্র এবং জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, প্রায় সব গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক মহলে তাকে অনেকেই মাস্টার স্ট্র্যাটেজিস্ট বলে থাকেন, কারণ সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার অসাধারণ দক্ষতা তার রয়েছে। 1999 সালে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে এনসিপি গঠন করেন। সে সময় তার বক্তব্য ছিল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তার মৌলিক আপত্তি রয়েছে। কিন্তু মজার বিষয় হলো, দল আলাদা করলেও কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কিন্তু পুরোপুরি ছিন্ন করেননি তিনি। বরং বহু বছর ধরে কংগ্রেস ও এনসিপি একসঙ্গে নির্বাচন লড়েছে এবং সরকার গঠন করেছে। 2023 সালে শরদ পাওয়ারের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। তার নিজের ভাতিজা অজিত পাওয়ার দল ভেঙে বড় অংশ নিয়ে আলাদা হয়ে যান। এরপর তিনি এনডিএ জোটের সঙ্গে যুক্ত হন। এতে এনসিপি কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠী, অন্যদিকে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা তখনই প্রশ্ন তুলেছিলেন, শরদ পাওয়ারের দল কি এই ধাক্কা সামলাতে পারবে? আরো সাংসদ বা বিধায়ক কি দল ছাড়বেন? দলের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পুরোপুরি মেলেনি, কিন্তু এই প্রেক্ষাপটই আজকের আলোচনার মূল ভিত্তি। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র কংগ্রেসের কয়েকজন নেতার বক্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাদের দাবি, কংগ্রেস এবং শরদ পাওয়ার গোষ্ঠীর মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তবু রাজনৈতিক মহল এটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। কারণ এই একীভূতকরণ হলে তা শুধু একটি দলের সিদ্ধান্ত হবে না, এটি বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কাঠামো বদলে দিতে পারে। একসময় রাহুল গান্ধীকে নিয়ে বিরোধীরা নানা সমালোচনা করত, কিন্তু গত কয়েক বছরে তার রাজনৈতিক ভূমিকা অনেকটাই বদলেছে। ভারত জোড়ো যাত্রা, বিরোধী ঐক্যের উদ্যোগ, বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে যোগাযোগ, সব মিলিয়ে তিনি এখন বিরোধী রাজনীতির অন্যতম মুখ। আজ অনেক আঞ্চলিক দল বুঝতে পারছে, বিজেপির মতো শক্তিশালী রাজনৈতিক সংগঠনের মোকাবেলা করতে গেলে একক লড়াই যথেষ্ট নয়, প্রয়োজন বৃহত্তর জোট। এই জায়গাতেই রাহুল গান্ধীর কৌশল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদি শরদ পাওয়ারের গোষ্ঠী কংগ্রেসের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হয়, তাহলে ইন্ডিয়া জোটের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হতে পারে। মহারাষ্ট্র এমন একটি রাজ্য যেখানে লোকসভার 48টি আসন রয়েছে। উত্তরপ্রদেশের পর এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। এখানে বিরোধী ভোট একজোট হলে তার প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী শিবিরের সবচেয়ে বড় সমস্যা ভোটের বিভাজন। যত বেশি ঐক্য, তত বেশি নির্বাচনী সুবিধা। এই আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ নাম বারবার উঠে আসে। তিনি হলেন সুপ্রিয়া সুলে, শরদ পাওয়ারের কন্যা এবং দলের অন্যতম প্রধান মুখ। অনেকে তাকে শরদ পাওয়ারের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখেন, কিন্তু প্রশ্ন হলো, একটি বিভক্ত আঞ্চলিক দলের নেতৃত্ব হয়ে তিনি কতটা এগোতে পারবেন? রাজনৈতিক মহলের একটি অংশ মনে করে, কংগ্রেসের মতো জাতীয় দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সুপ্রিয়া সুলের রাজনৈতিক ভবিষ্যৎকে আরো সুরক্ষিত করতে পারে। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কংগ্রেস এবং শরদ পাওয়ার গোষ্ঠীর সম্ভাব্য একীভূতকরণ মানেই কিন্তু বিজেপির পরাজয় নয়। তবে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে নির্বাচনী লড়াই অনেক কঠিন হয়ে উঠতে পারে, আর এটাই বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাঙিয়ে সরকার গঠনের চেষ্টা করা হয়। বিজেপি অবশ্য এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। তবে শিবসেনা এবং এনসিপির ভাঙনের পর বিরোধী শিবিরে এই আশঙ্কা আরো বেড়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বৃহত্তর সংগঠনের মধ্যে চলে গেলে দলীয় ভাঙনের ঝুঁকি কিছুটা কমে যায়। এই কারণেও কংগ্রেসের সঙ্গে একীভূত হবার ধারণা আলোচনায় এসেছে। মহারাষ্ট্র শুধু একটি রাজ্য নয়, এটি ভারতের অর্থনৈতিক রাজধানী। মুম্বাই দেশের আর্থিক কেন্দ্র। এই কারণে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলে। এখানে যদি কংগ্রেস, শরদ পাওয়ার গোষ্ঠী এবং উদ্ধব ঠাকরের শিবসেনা আরও ঘনিষ্ঠভাবে কাজ করে, তাহলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। উদ্ধব ঠাকরে বর্তমানে বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ নেতা। শিবসেনা ভাঙনের পর তিনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তার দল কংগ্রেস এবং শরদ পাওয়ার গোষ্ঠী ইতিমধ্যেই বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছেন। ফলে ভবিষ্যতে আরও সমন্বয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। ভারতের রাজনীতিতে আগামী বড় লক্ষ্য হচ্ছে 2029 সালের লোকসভা নির্বাচন। সব দলই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। বিজেপি চাইবে নিজের শক্তি ধরে রাখতে, অন্যদিকে বিরোধীরা চাইবে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে। এই পরিস্থিতিতে শরদ পাওয়ারের মতো অভিজ্ঞ নেতার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 80 পেরিয়ে যাওয়া শরদ পাওয়ার জানেন যে রাজনৈতিক উত্তরাধিকার সুরক্ষিত রাখা কতটা গুরুত্বপূর্ণ। ভারতের রাজনীতিতে বহু আঞ্চলিক দল প্রতিষ্ঠার পরে দুর্বল হয়ে পড়েছে। অনেক দল ভেঙে গেছে, অনেক দল অস্তিত্ব হারিয়েছে। শরদ পাওয়ার নিশ্চয়ই চাইবেন না তার দলের ক্ষেত্রেও এমন কিছু ঘটুক। এই কারণেও দীর্ঘমেয়াদী রাজনৈতিক নিরাপত্তার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদি এই একীভূতকরণ হয়, প্রথম লাভ হবে কংগ্রেসের, দ্বিতীয় লাভ হবে শরদ পাওয়ার গোষ্ঠীর, তৃতীয় লাভ হতে পারে ইন্ডিয়া জোটের, কারণ এতে বিরোধী শিবির আরও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেবে। এটি নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির উপরেও। যদি বিরোধী জোট একজোট হয়, তাহলে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ বাড়তে পারে। আবার যদি সাংগঠনিক সমন্বয় না হয়, তাহলে এই সিদ্ধান্ত প্রত্যাশিত ফল নাও দিতে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সবকিছুই আলোচনা, রাজনৈতিক জল্পনা এবং সূত্র ভিত্তিক তথ্যের পর্যায়ে রয়েছে। তবে এটুকু নিশ্চিত, শরদ পাওয়ার ভারতীয় রাজনীতির এমন একজন নেতা যার সিদ্ধান্ত কখনো শুধু একটি রাজ্যের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। যদি ভবিষ্যতে তার এনসিপি গোষ্ঠী কংগ্রেসের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তার প্রভাব মহারাষ্ট্রের সীমানা ছাড়িয়ে দিল্লির ক্ষমতার করিডোর পর্যন্ত পৌঁছাবে।